সকলকে আবারও শুভ সন্ধ্যা জানাই। আহ, স্যারের একটু লেট হবে, মিনিট 10 লেট হবে। ততক্ষণ পর্যন্ত আমরা কিছু কমন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তোমরা যে প্রশ্নগুলো থ্রু গুগল শিট তোমরা জানিয়েছো, যে প্রশ্নগুলো তোমরা করেছো, সেই প্রশ্নগুলোকে আমি কতকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, যার মধ্যে অলরেডি কিছু বিষয় আমাদের আগের দিন কিন্তু আলোচনা হয়েছে। আগের দিন ম্যামের সঙ্গে যে আলোচনাটা হয়েছিল, তাতে আমাদের কয়েকটা বিষয় আলোচনা হয়ে গিয়েছিল। তো আমি প্রথমে কয়েকটা বিষয় একটু বলি। যেমন একটা প্রশ্ন এসছিল, অর্পিতা বিশ্বাস এবং তারক মুখার্জি এই দুজনেই জানতে চেয়েছিল যে সিলেবাস চেঞ্জ হবে কিনা এবং সিলেবাস সম্পর্কে। তো এই বিষয়টা আমরা আগের দিন বলেছিলাম যে সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব একটা যে আছে তেমনটা কিন্তু নয়। যদিও এই বিষয়টা আমরা খুব তাড়াতাড়ি এবার হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে জানতে পেরে যাব, যেহেতু পরীক্ষার ডেট আমাদের সেপ্টেম্বরে রয়েছে। ফলে আমরা ওই বিষয়টা সম্পর্কে জেনে যাব। এবার স্যার এলে পরে উনি কি বলেন সেটা আমরা অবশ্যই দেখে নেব। আর সুমন্ত কাঞ্জিলাল, মিলন জালাল, এনামুল হালদার, নাসরিন জাহান এরা জানতে চেয়েছো যে ব্যাকরণ থেকে কেমন প্রশ্ন হয়, কত নম্বরের ব্যাকরণ প্রশ্ন থাকবে, ব্যাকরণের প্রস্তুতি কিভাবে নেব, ব্যাকরণ কতটা গভীরে পড়ব। এই একটা ক্যাটাগরি আমাদের রয়েছে, যেখান থেকে মানে ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নোত্তর তোমরা বা ওই সম্পর্কিত কিছু জিজ্ঞাসা তোমাদের রয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারবে যে কোন প্যাটার্নের প্রশ্ন হয়, বা কোন ধরনের মানে ব্যাকরণ থেকে কি ধরনের প্রশ্নগুলো হয়, কতটা গভীরে গিয়ে পড়বো। তবু আমি বলে দিই, আমি একটা অ্যানালিসিস আগেই করেছিলাম যে 2015-তে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের পরীক্ষা হয়েছে, তাতে আমাদের 100টা প্রশ্নে 23টা হচ্ছে আমাদের ব্যাকরণ থেকে। এবং এই 23টার মধ্যে আবার, আচ্ছা তার আগে আমাকে একটু বলো যে আমার কথা শোনা যাচ্ছে তো? কেউ একটু রেসপন্স করবে? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, বেশ। এবার এই যে 23টা ব্যাকরণের প্রশ্ন ছিল, তার মধ্যে আমি যেটা দেখলাম, প্রকৃতি প্রত্যয় থেকে 5টি প্রশ্ন ছিল, এক কথায় প্রকাশ থেকে 4টি, শুদ্ধ অশুদ্ধ 2টি, আর বাকি কারক, পদান্তর, সন্ধি, সমাস 3টে করে। এবারে 15তে এরকম ছিল, মানে এক কথায় প্রকাশ থেকে 4টি ছিল, মানে যে এবারেও 4টি আসবে এমন কোনো বিষয় নেই। সেটা হতে পারে 5টা, হতে পারে 3টে। তবে অ্যাভারেজ যেটা দেখা যাচ্ছে, আমি 2014 সালের কোশ্চেনটাও দেখলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পরীক্ষা, তাতে ব্যাকরণের প্রশ্ন ছিল 24টা। অর্থাৎ 23, 24, 25 এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। ওই পরীক্ষাতে শুদ্ধ অশুদ্ধ এখান থেকে সর্বাধিক প্রশ্ন এসেছিল 5টি, আর সন্ধি প্রত্যয় ইত্যাদি করে 4টি 4টি করে, 4টি বা কোনোটা 3টি এরকম করে প্রশ্ন এসেছিল। তাহলে ব্যাকরণের প্রশ্ন সংখ্যা সম্পর্কে তোমরা একটা আইডিয়া পাচ্ছ, যদিও সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই পেয়ে যাবে। এবার আমি সেটা রেডিমেড তোমাদের বলে দিলাম। আর কতটা গভীরে পড়বো এই বিষয়টা নিয়েও আগের দিন আলোচনা হয়েছিল, যে আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমাদের পক্ষে ভালো। সেটা আমাদের এসএলএসটি হোক, বা পিএসসি হোক, বা অন্য কোনো এক্সাম হোক, উভয় ক্ষেত্রেই আমাদের সেটা কাজে দেবে। আচ্ছা, প্রস্তুতি কিভাবে নেব, ব্যাকরণের প্রস্তুতি কিভাবে নেব, এটাও একটা এই ক্যাটাগরির প্রশ্ন। বিষয়টা ওই একই কথা, একটু মানে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে বা বিস্তৃত আকারে বলতে হয় যে তুমি অথেন্টিক যে কোনো বই থেকে ব্যাকরণ চর্চা তুমি করলে,
পাশাপাশি প্র্যাকটিস পেপার। এক্ষেত্রে আগের দিন আমরা বলেছিলাম, ম্যামও বলেছিলেন যে মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করা, উনি নিজেও সেটা করেছিলেন, সেটা তোমাদের জানিয়েছিলেন। তো মানে মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করলে পরে এই বিষয়টা কিন্তু অনেকটা এগোনো যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন, মানে আমি এগুলোকে একদম কোনো ক্যাটাগরিতে ফেলা যায়নি, কিন্তু আমি বলি, সঙ্গীতা সেন জানতে চাইছিলে যে 9-10-এ নেগেটিভ মার্ক আছে কিনা। এই বিষয়টা নিয়েও বলা হয়েছিল, নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা প্রত্যেকটা মানে ক্যাটাগরি পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, সিট সংখ্যা কেমন, ঝুম্পা গায়েন জানতে চাইছিলে সিট সংখ্যা কেমন। কিছু বলা যায় না, যদিও আগের দিন ম্যাম, আমার যতদূর মনে পড়ছে, ভিডিওটা দেখলেই পাওয়া যাবে, সিট সংখ্যা কতগুলো ছিল এই বিষয়টা নিয়েও বলা হয়েছিল যে এবারে বাড়বে কিনা। উনি সেটা জানিয়েওছিলেন যে সিট সংখ্যা বাড়বে, অন্ততপক্ষে তেমনটাই উনি খবর পেয়েছিলেন, বা ওনাদের মানে সার্কেলে বা ডিপার্টমেন্টে যেরকম যা জানা গেছে তাতে সিট সংখ্যা কিছুটা হলেও বাড়তে পারে। আর একটা ব্যাপার যেটা আলোচনা হয়েও ছিল, যে সিট সংখ্যা নিয়ে কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যাই সিট থাকুক, তোমাকে চাকরিটা পেতে হবে, এই লক্ষ্য নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। অতএব এই প্রশ্নগুলোকে নিয়ে আমি মানে মনে করেছি যে তোমাদের আগের দিন যে আলোচনা হয়েছিল বা ম্যামের সঙ্গে আলোচনা করেও যেটুকু আমি বুঝেছি সেই বিষয়টা তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম। শান্তি বেজ, ইপসিতা খানবই, সুরজ শেখ, বিউটি ব্যানার্জি, রিঙ্কু ঘোষ, পিয়ালি দাশগুপ্ত, সুমন দাস, অভিজিৎ দলুই, আশিস নস্কর, এরা যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নগুলো প্রিপারেশন সংক্রান্ত। হোয়াট ইজ অ্যাকচুয়াল প্রসেস টু গেট দ্য জব সিওরলি, শান্তি লিখেছিলে খুব সম্ভবত। কিভাবে পড়াশোনা করব যাতে এই কটা মাসে পরীক্ষাটা ক্র্যাক করতে পারি, পুরো সিলেবাসটা কিভাবে কভার করব, আর পরীক্ষার জন্য কিভাবে নিজেকে তৈরি করব, কিভাবে টাইম টেবিল বানাবো, কিভাবে প্রস্তুতি শুরু করব, সমস্ত বিষয়গুলি এক। আমি এই বিষয়টাকে চাইছি যে স্যার আসুন, তারপরে এই বিষয়টা নিয়ে উনি ওনার যে অভিজ্ঞতা, কারণ উনি একই সঙ্গে এসএলএসটিও দিয়েছেন এবং দুবারের সফল পরীক্ষার্থী, তারপরে পিএসসিও দিয়েছেন, পিএসসিরও মানে দুবারের সফল পরীক্ষার্থী। ফলে এসএলএসটি এবং পিএসসি উভয় বিষয়টা সম্পর্কে মানে একটা তুলনামূলক কি বলবো ভাবনা ওনার মধ্যে অনেকটা বেশি কাজ করবে, অনেক এফেক্টিভ হবে। এই বিষয়টা আমি ওনার জন্য রাখছি। আর কতটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, রিয়াঙ্কা দেবনাথ জানতে চেয়েছিলে। এই বিষয়টা নিয়ে আমি বলতে পারি কোন স্ট্র্যাটেজিতে, হ্যাঁ অনেকটা বড় প্রশ্ন ছিল তোমার, যে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে লাভদায়ক হবে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। খুব ভালো পয়েন্ট। নেগেটিভ মার্কিং থাকলে পরে আমাদের অনেক বেশি সচেতন ভাবে চলতে হবে, যেটা তোমরা এমএসসির ক্ষেত্রেও দেখেছো। আর নোটস তৈরি করা, এটা মানে একদম নিজের মতো করে তুমি যদি এক্ষেত্রে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখে প্রশ্নের প্যাটার্নটাকে বুঝে নিয়ে, আর খুব সত্যি কথা যেটা ম্যাম আগের দিন বলেছিলেন, যে পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি ডিটেল তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে, বিশেষ করে পাঠ্যপুস্তক অংশ থেকে। তো সেটাকে যদি মানে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, এবং অথেন্টিক বই থেকে, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকে সবসময়, যে সাহিত্যের ইতিহাসে আমাদের অসিত বাবুর বই, সুকুমার বাবুর বই, এবং পাশাপাশি ভূদেব চৌধুরী রয়েছেন, এনাদের বইগুলো থেকে তারপরেও যদি কোনো সাল তারিখ নিয়ে সংশয় থাকে, তো সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট লেখক লেখিকার রচনাবলীকে একটু দেখতে হবে, যাতে আমরা সাল তারিখটাকে সঠিকভাবে পেতে পারি। মানে তোমরা, আচ্ছা স্যার চলে এসেছেন, ওয়েলকাম সৌগত মুখোপাধ্যায়, আপনাকে অনেক অনেক আহ, কি বলবো
ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হলেন, যদিও একটু দেরি হলো, সেটা কিছু করার নেই আমাদের। তো এখানে আমাদের পরীক্ষার্থীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আর আমার বেকার কথাগুলো এতক্ষণ ধরে ওরা শুনছিল। এবার আপনি এসছেন। আমি ছেলেদের শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বাকিরাও একটু যদি শুনতে পাও ওনার কথা, একটু রেসপন্স করে দিও। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখাও যাচ্ছে। আচ্ছা, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি দেরি করে ফেললাম। নির্ধারিত যে সময় ছিল সেই সময়ের থেকে অনেকটাই দেরি হয়ে গেল। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকার কাছে। আচ্ছা, বলুন এবার আপনাদের নীলুদা, শুরু করুন। পরীক্ষার্থীরা, আমাদের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, তারা যে বিষয়টা নিয়ে জানতে অধিক আগ্রহী, আমি যে বিষয়টাকে 1 নম্বর ক্যাটাগরিতে রেখেছি, যেটা হচ্ছে যে এই পরীক্ষাকে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা ক্র্যাক করার জন্য বা এখানে সফল হওয়ার জন্য কিভাবে প্রস্তুতিটা তারা নেবে, এটা একটা বিষয়। এই ক্যাটাগরিতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, যে এই পরীক্ষার জন্য আমি নিজেকে কিভাবে তৈরি করব, কিভাবে আমি এগোলে পারলে আমার এই মানে চাকরিটা নিশ্চিত হবে, এরকম কিছু প্রশ্ন রয়েছে। তো এই বিষয়টা নিয়ে বক্তব্যটা জানতে চাই। প্রথমেই বলি যে সাফল্যের কোনো শর্টকাট মেথড নেই। সাফল্যের কোনো শর্টকাট মেথড হয় না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিশ্রম। 1 নম্বর হচ্ছে পরিশ্রম, 2 নম্বর হচ্ছে পরিশ্রম, 3 নম্বর হচ্ছে পরিশ্রম। মানে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। এর বাইরে অন্য কিছু কোনো শর্টকাট মেথড নেই, এর বিকল্প কিছু নেই। এরপরে আপনাকে ঠিক করে নিতে হবে যে পরিশ্রমটা আমি কিভাবে করব। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, পরিশ্রমটা কিভাবে করব? মেথডিক্যাল। আপনাকে অনেক বেশি মেথডিক্যাল হতে হবে। মেথডিক্যাল হতে হবে কিরকম ভাবে? ধরুন আপনি পিআর টিম তৈরি করতে পারেন। একটা পিআর টিম তৈরি করলেন, 3 জন 4 জন মিলে একটা গ্রুপ স্টাডি করতে পারেন। আবার সিঙ্গেল হ্যান্ডেডলিও করতে পারেন। আপনি নিজে সিঙ্গেল স্টাডি করতে পারেন। সিঙ্গেল স্টাডি করবেন কিভাবে? তাহলে সিঙ্গেল স্টাডি করতে হবে, প্রথমেই আমার হাতে থাকবে সিলেবাস। সিলেবাসটা আমি দরকার পড়লে বাড়ির দেওয়ালে চিটিয়ে দেবো। আমার যে স্টাডি রুম আছে সেখানে চিটিয়ে দেবো। চিঠিয়ে দেওয়ার পর আমি সিলেবাসটা মুখস্থ করবো। প্রথম স্টেপ হচ্ছে যে সিলেবাসটা মুখস্থ করা। প্রথমেই সিলেবাসটাকে আত্মস্থ করা, আত্মীকরণ করা। সিলেবাস হচ্ছে প্রথম। নেক্সট ধাপ হচ্ছে সিলেবাস অনুযায়ী বইগুলো ক্যাটাগরাইজ করা। যে সিলেবাসটা আমার সামনে চলে এলো, সঙ্গে সঙ্গে আমি সিলেবাস অনুযায়ী বইগুলোকে কালেক্ট করে নিলাম। কালেক্ট করার পর সেই বইগুলোকে আমি হাতের কাছে রাখলাম। হাতের কাছে রাখার পর সেই বইগুলোকে, এরপরে এই দুটো কাজ যখন হয়ে গেল, থার্ড স্টেপে আমি পড়া শুরু করলাম। পড়া শুরু করব কিভাবে? প্রথমে আছে আমার কি কি উপন্যাস আছে, তারপর আছে কি কি ছোট গল্প আছে, তারপর কি কি ব্যাকরণের কোন পোর্শন আছে, সাহিত্যের কোন পোর্শন আছে, এগুলো সব পড়ে নিলাম, দেখে নিলাম। দেখে নেওয়ার পর সেগুলোকে আমি খাতায় পর লিখে ফেললাম ধীরে ধীরে। খাতায় একটা পোর্শন, একটা ধরুন উপন্যাস সম্পর্কিত একটা খাতা হলো, একটা ব্যাকরণ সম্পর্কিত খাতা হলো, একটা ছোট গল্প সম্পর্কিত খাতা হলো, একটা কবিতা সম্পর্কিত খাতা হলো। খাতা যদি
মানে মনে হয় যে খাতা যদি আমি বহন করতে পারছি না, খাতায় লিখবো না, তাহলে লুজ পেজ, কিছু রুল টানা, লুজ পেজ নিয়ে আসা হলো, সেগুলোকে ধীরে ধীরে এরপর নোট করা হলো, নোট করতে থাকতে হবে। সময় তো অল্প, সেপ্টেম্বরে পরীক্ষা। তাহলে আমি যদি দেখি, আমি এই জানুয়ারিকে বাদ দিয়ে দিলে পরে, ফেব্রুয়ারি থেকে ধরলে পরে পরীক্ষার আগের দিন পর্যন্ত খুব বেশি সময় পাওয়া যাবে না। এই সময়ের মধ্যে আমার বর্তমানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে আমি মানে কিভাবে কমপ্লিট করতে পারি? সিলেবাসটা সিলেবাসটাকে একদম টাইম ফ্রেমে বেঁধে ফেলতে হবে। হুম, আমার যদি মনে হয় যে উপন্যাসটা পড়তে আমার 2 দিন লাগবে, তাহলে 2 দিনই। 2 দিনের বেশি সেই জায়গায় সময় দেয়া যাবে না। যদি কবিতা পড়তে আমার সময় লাগে 3 দিন, তাহলে 3 দিন। তার বেশি সময় দেয়া যাবে না। যদি ছোট গল্প পড়তে আমার সময় লাগে 4 দিন ফ্রেম করলাম, তাহলে 4 দিনই করব। 4 দিনের পড়া রাখবো না। প্রথমে আমি পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর ক্রমাগত রিভিশন দিতে আরম্ভ করলাম, রিভাইজ করতে আরম্ভ করলাম। এই রিভাইজ করতে মানে বারবার ওটাকে দেখতে আরম্ভ করলাম। হ্যাঁ, তার সঙ্গে পুরনো প্রশ্নপত্র, আমাদের যে পিএসসি যে বইটা আছে চ্যালেঞ্জার, ওখানে কোশ্চেনের ডেমো দেওয়া রয়েছে, কিভাবে কিরকম টাইপের কোশ্চেন পড়ে, ঠিক সেইভাবে পড়তে হবে। আমি এদেরকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞেস করব, আপনারা ফ্রিলি কথা বলতে পারেন, বলুন যদি আপনাদের কিছু বক্তব্য থাকে বলুন। প্রত্যেকেই যার যা কিছু বক্তব্য আছে প্রত্যেককে ফ্রিলি কথা বলতে পারেন, আপনি বলুন, যদি থাকে বলুন, আপনারা নিজের মতো করে বলুন। এই যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী শব্দটা কবার আছে গুনে দেখেছেন? গুনে দেখা হচ্ছে কি, কেউ গুনে দেখেছেন? 108 মনে হয় নয়, এটাকে গুনে দেখতে হবে। 108 হতে পারে, 110 হতে পারে। এরপরে মজাটা হচ্ছে যে হ্যাঁ, 147 বার বলেছে, হতে পারে, আমার এখন ঠিক এক্সাক্ট মনে হচ্ছে না, কিন্তু আমি গুনে দেখতে হবে। এবার গুনে কিভাবে দেখতে হবে? প্রত্যেকটা যে কোনো একটা অযথা একটা বক্তব্য দেখলে হবে না। আপনাকে দেখতে হবে যে কোন সংস্করণটা আমি ব্যবহার করছি। বিদ্রোহী 2 বার সংস্করণ হয়েছিল। একবার মুজফফর আহমেদের লেখায় জানা যায়, প্রথমে সংস্করণ হয়েছিল ধূমকেতু পত্রিকায়, তারপরে ওটা গ্রন্থভুক্ত হয়েছিল। তাহলে প্রথম সংস্করণে কিন্তু শব্দটা একটু কম ছিল বোধহয়, পরবর্তীকালে বাড়ানো হয়েছে। তাহলে এই সংস্করণ ভেদে কিন্তু আবার চেঞ্জ হতে পারে। সেই জন্য আমাদের কি করতে হবে যে একটা প্রপার সংস্করণ ধরতে হবে। সংস্করণ কোনটা ধরবো? তাহলে আমার পশ্চিমবঙ্গ বাংলা থেকে নজরুল রচনাবলী বেরিয়েছে, আমি নজরুল রচনাবলী ওইটাকে ব্যবহার করব। এই জন্য ডিফিকাল্টি লেভেল অন্যরকম। আর যেটা বলছিলাম যে আপনার নেটের যে কোশ্চেন দেখেছেন, পিএসসি তে ডিফিকাল্টি লেভেল তার চেয়েও বাড়ানো হতে পারে। এরকম এতটাই টাফ পড়ে না, ডিফিকাল্টি লেভেল আরো বাড়ানো হতে পারে। হ্যাঁ, কারণ যেহেতু দীর্ঘদিন পর পরীক্ষা হচ্ছে, প্রচুর ফর্ম ফিল আপ হবে, আপনার প্রচুর জন ফর্ম ফিল আপ করবে। সেই জন্য মনে রাখবেন যে পরীক্ষা আপনাকে নেওয়ার জন্য নয়, পরীক্ষা আপনাকে এলিমিনেট করার জন্য। তাহলে এলিমিনেশন রাউন্ডে যাতে আপনি না যান, এলিমিনেশন রাউন্ডে যাতে আপনি না যান, যাতে আপনি যদি একটা সিট থাকে, যদি সেই একটা সিটকে যদি নিজের করতে চান, তাহলে কিন্তু আপনাকে পড়তে হবে। এর বাইরে আর কোনো পন্থা নেই। যত পড়বেন তত সিলেবাস আপনার আত্মস্থ হবে, তত টেক্সটটা চোখের সামনে ভাসবে। এমন ভাবে পড়তে হবে যেন টেক্সটটা আমার চোখের সামনে ভাসে। যখনই এরকম কোনো কোশ্চেন আসবে, সঙ্গে সঙ্গে যেন আমার চোখের সামনে ভেসে যায় জিনিসটা। এরকম ভাবে যদি পড়তে পারেন, আমি বলবো যদি একটা সিট থাকে সেই সিটটা আপনার, অন্য কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অবশ্যই বলুন, মাইক অন করে বলুন, যে কোনো কোশ্চেন আমার মাইক অন করে বলুন।
নমস্কার স্যার, বলছি নমস্কার। ধরুন কেউ এক্সামে মানে রিটেন এক্সামে 90 পেলো হ্যাঁ। আর একজন পেলো 85, পেলো। দুজনেই ইন্টারভিউর জন্য কোয়ালিফাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি রিটেনের নাম্বারটা ওই যে একজন ব্যক্তি 5 এক্সট্রা পেলো ওটা কি কাউন্ট করা হবে না অবশ্যই ওটা? অবশ্যই ওখানে রিটেনে যত ভালো করবেন আপনার তত অ্যাডভান্টেজ। রিটেনে যত ভালো করবেন, মনে রাখবেন রিটেনে যত ভালো করবেন আপনার অ্যাডভান্টেজ তত বেশি, পাওয়ার সম্ভাবনা তত বেশি। সেই জন্য রিটেনের স্কোর সবসময় বাড়াতে হবে। এবং একটা কথা বলে দিই, যদি 100 নম্বরের পরীক্ষা হয়, পিএসসি মিনিমাম কোয়ালিফাইং কিন্তু মানে কাট অফ কিন্তু ওরা করে দেবে প্রায় 90, প্রায় 90। এটা মানে ধরে রাখুন যে প্রায় 90 চলে যায় ওরা, মানে 90 দেখবেন ওই 90 থেকে 95 এর মধ্যে অন্তত 50 জন ঢুকায়। 90 থেকে 95 এর মধ্যে অন্তত 50 জন ঢুকে আছে, ওই 50 জন করে ইন্টারভিউতে ডাকবে, এবার তারপরে আবার এলিমিনেট করবে। তাহলে এটা হচ্ছে টু মাচ ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট পরীক্ষা থাকে। তবে আমি আশা করছি যে আপনারা যারা আগ্রহ নিয়ে এই বিষয়গুলো শুনছেন অন্তত একটা পরিষ্কার চিত্র পাচ্ছেন। যদি কোনো অসুবিধা থাকে বলুন, যে জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছি না, তারপর আমরা নেক্সট ধাপে এগোবো। আচ্ছা, আর একটা বিষয় ছিল যে সাহিত্যের ইতিহাস কতটা ডিটেলে পড়তে হবে? এসএলএসটির মতো করে পড়লে চলবে নাকি আমাদের এখানে আলাদা কোনো প্রিপারেশন তার জন্য লাগবে? না, এসএলএসটির মতো পড়লে হবে না। সাহিত্যের ইতিহাসে ক্রিটিক্যাল লেভেলটা বলছি। ধরুন মনসা মঙ্গল, মনসা মঙ্গল কতজন লিখেছেন? মনসা মঙ্গল কতজন লিখেছেন? আপনারাই বলুন, একটু উত্তর দিন। মনসা মঙ্গল কতজন লিখেছেন? মনে আছে কতজন লিখেছেন? অনেকজন লিখেছেন। হ্যাঁ, তার মধ্যে উল্লেখযোগ্য কবি কারা? তাহলে মনসা মঙ্গল কাব্যের প্রথম কবি ভাগ করতে হবে, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। তাহলে নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, বিজয় গুপ্ত, ঠিক আছে? তাহলে এই যে এতগুলো তিনটে নাম বললাম মোটামুটি, এরা হচ্ছে প্রতিনিধি স্থানীয়। তাহলে এই যে এর মধ্যে কারা হচ্ছে আপনার পূর্ববঙ্গের কবি, কারা হচ্ছে পশ্চিমবঙ্গের কবি, এদের মধ্যে আবার কে আগে কে পিছে, বোঝা যাচ্ছে? আবার এরকম হতে পারে যে টেক্সটে ওই একটা লাইন তুলে দেওয়া হলো যে যার হাতে পুজি আমি শিব সুলো পানি, সেই হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। যে হাতে পুজি আমি শিব সুলো পানি, সেই হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। এইটা কে বলেছিলেন? এটা কার লেখা কাব্যে আছে? এটা কিন্তু সবাইকার কাব্যে নেই। এই এইরকম কোশ্চেন পড়বে যে এই কাব্য, এই অংশটি কার লেখা কাব্যে পায়। তাহলে এমন ক্রিটিক্যাল লেভেল চলে আসছে, বুঝতে পারছেন, যে আপনাকে কিন্তু তাহলে ওদের কাব্যটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, তার মানে দিতে হবে। এইটাই জানতে চাইছিলাম যে তাহলে যে সমস্ত মানে উল্লেখযোগ্য কবি রয়েছেন, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট উল্লেখ করা নেই, তাহলে হুম। আমরা যে সমস্ত আহ, উল্লেখযোগ্য কবি তাদের মূল কাব্য কেউ আমরা দেখবো তো, মানে তার ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে। দেখতে হবে, অন্তত কাব্যটা দেখতে হবে, একটু উল্টো পাল্টে দেখতে হবে। যদি বলা যায় না ক্রিটিক্যাল লেভেল, কোন ক্রিটিক্যাল লেভেলে কোশ্চেন ওরা করতে পারে, সেটা মানে অসম্ভব জায়গায় চলে যায়। এবার এইরকম একটা কোশ্চেন পড়েছিল আমার মনে আছে, এরকম একটা কোশ্চেন পড়েছিল যে এই লেখাটি কার কাব্যে আছে। এইটি যেমন এই অংশটি সবাইকার কাব্যে নেই, সেই জন্য এই অংশটিকে আমাকে বুঝতে গেলে ওইটা করতে হবে। তবে একটা জিনিস হচ্ছে যে আমাদের অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বা সুকুমার সেন, এদের বইগুলোতে এই গল্পগুলো থাকে, গল্পগুলো থাকে। সেই জন্য এই গল্পগুলো থাকার জন্য সুবিধাটা হচ্ছে যে গল্পটা সহজেই বোঝা যায়, কম্পারেটিভ স্টাডিটা করা যায়। সেই জন্য এদের বইগুলো একটু ফলো করতে হবে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুকুমার সেন। এদের বইগুলো ফলো করলে গল্পটা জানা গেল, গল্পটা জানলে
এই কম্পারেটিভ স্টাডিটা করা যায় যে কার গল্পে কোনটা আছে, তাহলে আমাদের পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এই একটা প্রশ্ন আছে খুব, যে বৈষ্ণব পদাবলীর গুরুত্বপূর্ণ পদগুলো কি সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে? সম্ভব না। বৈষ্ণবপদাবলীর পদ রাখা সম্ভব নয়। আমি হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের বইটাই বলছি, এরকম মোটা। হ্যাঁ, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের বইটা এরকম মোটা। তবে এখানে মজার কথা হচ্ছে যে চণ্ডীদাস, বিদ্যাপতি দুজনাকার পদাবলী আছে। জ্ঞানদাস, গোবিন্দ দাস। হ্যাঁ, গোবিন্দ দাস আর জ্ঞানদাস, চারজন আছে। হুম, এবার চারজন হচ্ছে, দুজন হচ্ছে চৈতন্য পূর্ববর্তী, দুজন চৈতন্য পরবর্তী। এদের পদাবলী প্রত্যেকটা চারটে টেক্সটই বের হয়েছে কলকাতা ইউনিভার্সিটি থেকে। চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, জ্ঞানদাসের পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী, চারটেই কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে। হুম, পাওয়া যদি যায়, যদি সংগ্রহ করতে পারেন খুব ভালো, অতি উত্তম কাজ। যদি সংগ্রহ করতে না পারেন চেষ্টা করবেন পিডিএফ যদি জোগাড় করা যায়, তাহলে পিডিএফ জোগাড় করে অন্তত কোন পর্যায়ের কটি পদ আছে, হ্যাঁ, পর্যায়গুলো অনুসার না পান, তাহলে হরেকৃষ্ণ অধ্যায় একটু দেখে রাখবেন। বৈষ্ণব পদাবলী যে মোটা বইটি আছে ওটি একটু দেখে রাখবেন, ওটা হাতের কাছে রাখবেন, ওটা অথেন্টিক, ওটা কাজে লাগবে। হ্যাঁ স্যার, বলছি যে উপন্যাস বা নাটক বা প্রবন্ধগুলো পড়ার সময়, বিশেষ করে উপন্যাসগুলো পড়ার সময় আমরা কিভাবে শুরু করবো? প্রথমবার কি পুরো উপন্যাসটা এমনি পড়ে নেবো, তার পরের বার হাতের কাছে খাতা পেন রেখে অধ্যায় ভিত্তিক যখন পড়ছি গুরুত্বপূর্ণ জায়গাগুলো নোট করে নেব, এই ধরনের কিছু ব্যাপার থাকবে? হ্যাঁ, প্রথমে আপনি একটা পেন্সিল নেবেন, ঠিক আছে? পেন্সিল নিয়ে আপনি প্রথমেই যখন পড়ছেন, পড়তে পড়তে দাগাতে থাকুন, দাগ দিতে থাকুন যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা important। হ্যাঁ, ধরুন আরণ্যক উপন্যাসের কটা অধ্যায়, আরণ্যক উপন্যাস কবে প্রকাশিত হয়েছিল, আরণ্যক উপন্যাসে কটা চরিত্র, আরণ্যক উপন্যাস কোন পটভূমিতে লেখা, আরণ্যক উপন্যাসে কোন চরিত্র, কোন চরিত্রটি প্রধান, তারপর হচ্ছে টান বারো কি, হ্যাঁ, এরকম করে দাগ দিতে থাকুন যে ওই জায়গাগুলো, তথ্যগুলো একটা আরণ্যক সম্পর্কিত তথ্যগুলো পরপর লিখে রাখুন। তারপরে ওই বইয়ের মধ্যেই দাগ দিয়ে থাকুন, এবং বইয়ের মধ্যে দাগ দেওয়ার সময় ওই মার্জিনে পাশে পাশে লিখতে থাকুন বিভিন্ন তথ্য। বোঝা গেল জিনিসটা? তাহলে আপনার কি হলো, যে পড়তে থাকছেন আবার লিখতে থাকছেন, পড়তে থাকছেন লিখতে থাকছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সময়কে সংক্ষেপ করতে হবে, কম সময়ে বেশি কাজ, মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আপনাকে বার করে আনতে হবে। তাহলে মিনিমাম ইনপুট দিয়ে যদি ম্যাক্সিমাম আউটপুট বার করতে হয়, তাহলে আপনার হাতে সময় কম, আপনি দ্রুত গতিতে এটা করতে থাকবেন। আমাদের এই বিষয়ে একটা আমি অ্যাপ বানিয়েছিলাম, হয়তো কারো কারো কাছে আছে, আবার অনেকের কাছে নাও থাকতে পারে। বাহ, এটা ভালো। এম বুক বলে একটা অ্যাপ আমাদের আছে, যেটাতে আমরা মানে এই ধরনের অন্ততপক্ষে ইনস্ট্যান্ট কিছু তথ্যকে হাতের কাছে পাওয়ার জন্য ব্যবহার করতে পারো তোমরা। এটা দারুণ দারুণ, এটা খুব বড় কাজ। রিঙ্কি ব্যবহার করছো, কেমন ওটা ইউজফুল একটু যদি বাকিদের জন্য বলো। হ্যাঁ স্যার, আমার কাছেও আছে ওই অ্যাপটা, অনেক আগেই আমি ডাউনলোড করেছিলাম। মানে আপনি যখন প্রথম একটা স্টার্ট করেছিলেন, আমি তখনই ডাউনলোড করেছিলাম। মানে খুবই হেল্পফুল অ্যাপটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা ওই পারপাসেই যে অনেক এইটা দারুণ কাজ হয়েছে। এইটা এই অ্যাপটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এই অ্যাপটা দিয়ে তাহলে কি হবে, আপনাকে ওইগুলো আর ইয়ে করতে হবে না, ওগুলো আলাদা করে আপনাকে করতে হবে না। তাহলে সবসময় ওইটাকেই ব্যবহার করবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। এই অ্যাপটা খুব খুব কাজের, খুব কাজের। এটা আমার টেক সেভি। আমি অনেক প্রিমিটিভ এজে কথা বললাম, নিজেরা আরো এগিয়ে। না না, এবার থেকে ওখানে এবার ওখানে ইন জেনারেল হিসেবে দেওয়া আছে, তবে চেষ্টা করব পরবর্তীতে পিএসসি সংক্রান্ত তথ্যগুলোকে ওখানে অ্যাড যাতে করে দেওয়া যায়। তাতে বই বহন করার ব্যাপারটা নেই, যে যেখানেই থাকুক না কেন ভার্চুয়াল মানে ওই
অ্যাপ খুলে অন্ততপক্ষে পড়াশোনার টাচে তোমরা থাকতে পারবে। এই ভাবনাটাই একজন একটা বলেছেন ছিল। খানিকক্ষণ আগে একটা মেসেজ পাঠিয়েছিলেন ইন্টারভিউ সম্পর্কে কিছু বলুন। আমি বলবো যে ইন্টারভিউ নিয়ে এখন মাথা ঘামাবে না, ইন্টারভিউটা টোটাল স্টপ একদম করে দিন। একদম একদম আপনি আগে রিটেন পাস করুন, তারপর ইন্টারভিউর অবস্থা আমরা বলবো। ইন্টারভিউ তোমরা আগে পাস করো। তোমরা হুম। এই গ্যারান্টিটা দাও যে তোমরা পাস করবে রিটেন পরীক্ষায়। আমরা গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, আমরা ইন্টারভিউতে কিভাবে তোমরা সফল হবে তার জন্য আমরা যথাসম্ভব হেল্প করবো। একদম। আপনি মনে রাখবেন যে আপনার গোল, একটা লং টার্মের গোলের দিকে ভাবছেন যখন, তখন আপনি আপনার লক্ষ্যটাকে, টার্গেটটাকে ছোট করে নিন, ভেঙে দিন। কেন ভাববে? সেটা হচ্ছে যে যখন লং টার্মে ব্যাটিং করা হয়, কেউ যদি লং টার্মে ব্যাটিং করে না, কন্টিনিউয়াস ধরুন 100, 200, 300 রানের জন্য এগিয়ে যায়, তখন সে কিন্তু 300 রানের লক্ষ্যের দিকে যায় না। কিভাবে যায়? প্রথমে 20 রানের জন্য যায়, 20 রানের পর 50 রান করে, 50 রানের পর 70 রান করে, 75 রান করে, তারপর 100 রান করে, 100 পরে আরো এগোয়, 20, 120, 140, 150, এইভাবে এগোয় ধীরে ধীরে। কখনোই সে ব্যাটিং করতে নেমে বলতে যায় না যে আমি 300 রানের লক্ষ্য নিয়ে এগোলাম। এই যে 300 রানের লক্ষ্য নিয়ে এগোনো যায় না, এটার কারণ হচ্ছে ও যে সাকসেস হলো কি জন্য বলুন তো? সাকসেস হলো ও ছোট ছোট টার্মে ওর গোলটাকে ভেঙে নিয়েছে। আপনি ছোট টার্মে গোলটাকে ভেঙে নিন, আপনি সাকসেস হবেন। আমি এই গ্যারান্টি আমি দিলাম। যদি আপনি ছোট টার্মে সাকসেসকে ভাবতে পারেন, আপনার সাকসেস মানে সাকসেসের দিকে, বড় সাকসেসের দিকে না তাকিয়ে ছোট ছোট টার্মে আপনার গোলগুলোকে ভেঙে দেন, তাহলে দেখবেন আপনার সাকসেস অবশ্যই হবে। কতগুলো বিষয় নিয়ে মাথায় চাপ নেবে না। একটা হচ্ছে সিট সংখ্যা কত, এক হচ্ছে যে নেগেটিভ মার্কিং থাকলে আমার কি হবে, পরীক্ষা দেওয়ার আগেই আমার কি হবে এই নিয়ে ভাবার কোনো দরকার নেই। ইন্টারভিউতে আমি কি করব এসব নিয়ে ভাবার দরকার নেই। এখন শুধু কাজ হচ্ছে পড়া পড়া পড়া, এবং যে টাইপের পরীক্ষাটা হচ্ছে সেই টাইপটাকে আমাকে বুঝে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে যাওয়া। তো ঠিক আছে, আর কারোর কিছু যদি কোনো জানার থাকে বলতে পারো, না হলে আমরা শেষ করে দেবো। আমার কথা বলার আছে আচ্ছা, যে সুমন্ত কাঞ্জিলাল কিছু বলতে চাইছিলেন, উনি বলে নিন, তারপর আপনি বলুন। হ্যাঁ স্যার, প্রথমেই আপনাদের দুজন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সময় বের করে আমাদের জন্য এতটা ভেবেছেন। আর আজকে স্যার সত্যি অনেক সমৃদ্ধ আমরা হলাম। আপনাদের জন্য আছি, ভাববেন না। বলুন। অনেক বেশি সমৃদ্ধ হলাম। অনেক বিষয়গুলো আপনারা যেভাবে অতি সূক্ষ্মভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, সত্যি খুব সমৃদ্ধ হলাম আজকের এই মানে এই সময়টাতে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, এটুকুই বলার ছিল। মানে আমরা কোশ্চেনটা করুন। স্যার আমার question? ও, না ঠিক আছে। হুম হুম। হ্যাঁ স্যার, বলছি যে ধরুন সুকুমার সেনের বইয়ের 5টা খণ্ড বা অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের 9টা খণ্ড, তো প্রত্যেকটা কি খণ্ড মানে কিনে কিনে পড়তে হবে? কারণ আমার কাছে তো এখানে মানে ওরকম বই পাবো না, আমাকে কলেজ স্ট্রিট যেতে হবে। তো এই জন্য বলছি যে ধরুন আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়ার বাগনানে, কিন্তু আমার এখন মানে কিছু প্রবলেম চলছে বলে আমি এখন বেরোতে পারছি না, মানে শারীরিক প্রবলেমের জন্য। তো তো সেই জন্য মানে বলছি যে- আপনি আপনি একটা একটা অত টেনশন নিচ্ছেন কেন? আপনি আপনি এটা কেনাটা অনেক বড় ব্যাপার, মানে অনেক টাকার ব্যাপার। অত যদি টাকা ইনভেস্ট করার দরকার নেই, যদিও টাকা ইনভেস্ট করা যায়, কারণ হচ্ছে একটা চাকরির পিছনে টাকা ইনভেস্ট করতেই হয়। হুম। এবারে দেখুন হ্যাঁ স্যার, কাছাকাছি। ওটাই বলছি এতগুলো খণ্ড। হ্যাঁ, আপনি এক কাজ করুন, দেখুন যে কাছাকাছি বাগনান যেহেতু আছে, বাগনান কলেজে পড়েছেন নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাগনান কলেজে পড়েছেন, তাহলে কলেজের লাইব্রেরিতে ছিল না বই? বাগনান কলেজে তো বেশ অন্তর্তীব্যার লাইব্রেরি। স্যার আসলে আমার কলেজটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, তো তখন এত লাইব্রেরির ব্যবস্থা ছিল না।
ঠিক আছে, আমি বলি archive.org, নীলুদা, archive.org তে বইগুলো আছে না? হ্যাঁ দেখতে আছে পাবো। আছে হ্যাঁ, আছে আছে যদি অসুবিধা হয় পিডিএফ দেখুন, পিডিএফ। হ্যাঁ, পিডিএফ কম খরচে সুবিধাজনক পদ্ধতি, মানে কম খরচ মানে নেটটা লাগবে আর ডাউনলোড করে নিলেই হয়। তা স্যার এটাই বলছিলাম, কোথাও পিডিএফ পাওয়া যায় তাহলে একটু বলবেন, আমি তাহলে পিডিএফটাই ডাউনলোড করে নিয়ে পড়তে পারি। পিডিএফ চাই নীলুদা, যোগাযোগ করুন নীলুদার সঙ্গে। ও খুঁজে সেটা খুঁজে সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে, ঠিক আছে, সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে। আমাকে পরে আমাকে একটু মেসেজ করে রিমাইন্ডার দিয়ে দিও, আমি লিংক দিয়ে দেবো। আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ অনুরাধা বলো। নমস্কার স্যার, দুজন স্যারকে নমস্কার। স্যার আমি একটু সাহিত্যের ইতিহাসটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সাহিত্যের ইতিহাসটা হচ্ছে যে আপনি কিন্তু ওই সুকুমার সেন আর অসিত কুমার বললাম, মানে ও যে পোর্শনটা আছে সেই পোর্শনটা তো 5টা খণ্ডের মধ্যে নেই, মানে একদম সবকটা খণ্ডের মধ্যে দরকার নেই, সবকটা খণ্ড কিন্তু আপনার লাগবে না। যে যে খণ্ডগুলো লাগবে ঠিক সেই সেই খণ্ডগুলি ব্যবহার করবেন। যদি 9টা খণ্ড বা 10টা খণ্ড, হ্যাঁ, যদিও 9টার পরে আরেকটা বেরিয়েছিল, 10টা খণ্ড এখন 10টা খণ্ড আছে, 10টা খণ্ড আছে। এবারে ওই 10টা খণ্ড আপনি বা সুকুমার সেনের 5টা খণ্ড, ওই 5টা খণ্ড নিয়ে মাথা ভার করে লাভ নেই। ঠিক যে যে অংশ লাগবে ঠিক সেই সেই অংশ দেখবেন। এখানে খুব ক্যালকুলেটেড হতে হবে, খুব ক্যালকুলেটেড। আপনি যতটা অংশ লাগবে ততটাই দেখবেন, তার বেশি দেখার কোনো দরকার নেই। নেক্সট বিষয়ে যাওয়া যাক। অনুরাধা কিছু বলছিলে, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আমাদের এখানে সাহিত্যের ইতিহাসে যে কজন লেখকের নাম আছেন আমরা তো সেগুলো পড়বো, এছাড়া আধুনিক মানে গল্প কবিতা নাটকের মধ্যে যাদের নাম আছেন তাদের সম্পর্কে কি আমরা ডিটেলসে পড়বো, না জাস্ট ওই যে পাঠ্যটা আছে সেই সংক্রান্ত পড়বো? আমি একটা উদাহরণ দিই, নীলুদা কিছু বলবে পরে, বল তুই আগে তাহলে বলে নে, তারপর আমি বলছি। না না, এখানে তো একদম সাধারণ, হ্যাঁ একটা বিষয় আমি বলে দিই, যে তোমার ধরো সুভাষ মুখোপাধ্যায় পদাতিক পড়তে হচ্ছে, তো এখন তোমার সিলেবাসে সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে হয়তো সুভাষ মুখোপাধ্যায় নেই, কিন্তু তোমাকে যখন তুমি পদাতিক পড়ছো তখন প্রাসঙ্গিকভাবে তোমাকে সুভাষ মুখোপাধ্যায়ের যাবতীয় কিন্তু জানতে হবে, ওটা লিঙ্ক, ওখান থেকে প্রশ্ন পিএসসি দিতেই পারে, একদম। তুমি অসুবিধা করতে পারবে না। এ- বেশ, তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করে দিই এবার, ঠিক আছে। স্বাগত। ঠিক আছে, এখানে আবার অন্য একদিন সকলেই ভালো থেকো। আজকে আপনারা দীর্ঘক্ষণ আমাদের বক বক সহ্য করলেন, বক বক শোনার জন্য ধন্যবাদ। ঠিক আছে, বেশ, চলো আবার পরে কোন এক সময় দেখা হবে। সকালে ভালো থেকো, আজকের মতো দাবি থাকবে করা যাবে না। ঠিক আছে। ধন্যবাদ।